আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের চলমান ইস্যু এবং একের পর এক ইস্যুর হামলা এবং একের পর এক ইস্যু মুছে যাওয়া নিয়ে। প্রিয় দর্শক, আপনারা খেয়াল করবেন যে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে একের পর এক ইস্যু শুধু এসেই যাচ্ছে। এক ইস্যুর জল শেষ না হতে হতে আরেক ইস্যু এসে দাঁড়ায়। দেখেন, কিছুদিন আগে আসিয়ার দর্শন, যেটা পুরো বাংলাদেশকে কাঁদিয়েছে, পূর্ণ বাংলাদেশের নাগরিকদের কাঁদিয়েছে এবং পূর্ণ বিশ্বে যাদের কাছে পৌঁছেছে সবাইকে কাঁদিয়েছে, যেটা এক নির্মম হত্যাকাণ্ড কিংবা রুচিবোধের সমস্যা বলতে আমরা যাকে বলে থাকি, যে রুচিবোধের সমস্যার কারণে যেটা হয়েছে এবং হিংস্র স্বভাবের কারণে যেটা হয়েছে, সেই ইস্যুটা যেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ইস্যু এবং ধিক্কারজনক ইস্যু, এবং আমরা যেটাকে খুবই ন্যাক্কারজনক ঘটনা বলে দাবি করব, এমন একটা ইস্যু। এই ইস্যুটা বেশ কিছুদিন হলো এই ইস্যুটা কি চাপা পড়ে গেছে, কোন ইস্যুর মাধ্যমে চাপা পড়ে গেছে? আসিয়ার ইস্যুটা ওই কিরে তথা তরমুজ বিক্রেতার সেই স্লোগানের নিচে চাপা পড়ে গেছে। অথচ ওইটা আসিয়ার ইস্যুটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হওয়া প্রয়োজন ছিল যে যেখানের মাধ্যমে আমরা দেশের সংবিধানকে এমন আমূল সংস্কার করব যে সংস্কারের মাধ্যমে একজন ধর্ষণ যে করবে তাকে মৃত্যুদণ্ড কায়েমের মাধ্যমে আমরা আমাদের ধর্ষিতা ভাই বোনদের ইজ্জত আব্রু ফিরে দিতে আমরা সাহায্য করতে পারি, বা আমরা এটার জন্য যথেষ্ট চেষ্টা করতে পারি, কিন্তু তা আমাদের হলো না। যার কারণ ওই ইস্যু চলে আসার কারণে মানুষের মন সবকিছু ওই দিকে চলে গেছে, যার কারণে আমরাও আন্দোলন সংগ্রাম যতটুকু মাঠে ছিলাম ততটুকু আর আমাদের হয়ে ওঠেনি। দেখুন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিতে আসিয়ার ইস্যুটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কয়েকটি কারণ আছে। কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হলো যে আমরা যদি এমন রুচিবোধের সমস্যা, যেটা বাংলাদেশের ইতিহাসে দর্শনের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা বলে আমি বলবো, সেই ঘটনাকে যদি আমরা একটা সলিউশন বা একটা সিদ্ধান্ত যদি পৌঁছতে না পারি, তাহলে এটা আমাদের জন্য এবং আমাদের জাতির জন্য খুবই হতাশাজনক হবে এবং আমাদের জন্য খুবই ভয়ঙ্কর জনক কাজ হবে বলে আমি মনে করি। কারণ বিগত সময়ে এত ছোট একজন শিশুকে ধর্ষণ করা এটা খুব কমই হয়েছে, কিন্তু বর্তমান ট্রেনিংয়ে তথা এই শিশুকে, নাবালক শিশুকে ধর্ষণ করা যেটা হয়ে উঠছে, এটা যদি আমরা প্রতিহত না করি এবং এটার বিরুদ্ধে যদি আমরা আইনি প্রক্রিয়া চলমান না রাখি, এবং আইনি প্রক্রিয়া যেটা চলমান আছে সেটার কথা আমি বলি চলমান আছে, কিন্তু আমরা যদি কঠোর আইন প্রক্রিয়া এটার মাধ্যমে চালনা করি এবং ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হিসাবে স্বীকৃতি না দিতে পারি, তাহলে এমন ধর্ষণ আমাদের দেশে অহরহ ঘটবে, এমনটা দাবি করব আমি। কারণ রুচিবোধের সমস্যা মানুষের দিন দিন হয়ে থাকে। রুচি যখন আমরা যদি এই যে রুচিবোধের সমস্যাটা, এটাকে যদি আমরা প্রতিহত করতাম, প্রথম থেকে যদি আমরা এটাকে প্রতিহত করতাম এবং এটার বিরুদ্ধে যদি আমরা আইনি প্রক্রিয়া গ্রহণ করতাম, বিগত সময়ে যে ধর্ষণগুলো হয়েছে সেগুলোর বিরুদ্ধে যদি আমরা কঠোর আইনি প্রক্রিয়া গ্রহণ করতাম, তাহলে আমাদের আসিয়ার এই ধর্ষণ আমাদেরকে দেখতে হতো না। সুতরাং বিগত সময়ে যেহেতু ধর্ষণের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সক্রিয় ছিল না এবং কঠোর আইনি প্রক্রিয়া ছিল না, সেই সুবাদে এই পদস্খলন হতে হতে আমাদের জাতির একটা রুচিবোধের সমস্যা হতে হতে আমাদের জাতির রুচিবোধটা এমন এক জায়গায় পৌঁছেছে যে জায়গাটা এসে আমরা 9 বছরের একজন শিশুকে আমাদের জাতিরা, আমাদের ভাইয়েরা দর্শন করতে বাধ্য হয়েছে। সুতরাং এই যে রুচিবোধের সমস্যাটা, এটা কিন্তু একদিন থেকে হয়নি। এই রুচিবোধের সমস্যা দীর্ঘদিন থেকে পর্যায়ক্রমে আমাদের নিকট চলে আসছে।
সুতরাং এই রুচিবোধের সমস্যাটাকে পাল্টানোর জন্য আমাদেরকে কঠোর হস্তে দমন করা দরকার। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এমন আইন প্রণয়ন করা দরকার যেটার মাধ্যমে কোনো কোনো ধর্ষক যে ধর্ষণ করবে সে কখনো যেন এমন নির্মম কাজ, এমন এমন লজ্জাজনক এবং হতাশাজনক কাজ যেন সে করতে না পারে, এমন কোনো আইনি প্রক্রিয়া আমাদেরকে নির্দিষ্ট করে রাখা এবং সেটাকে বাস্তবায়ন করার প্রতি আমাদেরকে যথেষ্ট চেষ্টা করা, এটা আমাদের জন্য উচিত ছিল, কিন্তু তা আমরা করতে পারিনি। সেটাতে আরো কয়েকটা কারণ আছে। আপনারা দেখবেন যে আসিয়া ইস্যুর পর পূর্ণ বাংলাদেশ যখন একটা আবেগঘন মুহূর্ত যাচ্ছে, পূর্ণ বাংলাদেশ যখন হতাশ এবং পূর্ণ বাংলাদেশ যখন আসিয়ার কাছে ক্ষমা প্রার্থী, পূর্ণ বাংলাদেশ যখন নিজেদের লজ্জাবোধ কোথায় লুকাবে সেই জায়গায় এসে পৌঁছেছে, এমন একটা পরিস্থিতিতে যখন আমরা আসিয়ার হত্যাকাণ্ড এবং ধর্ষণকে আমরা নৃশংস দাবি করে আমরা আন্দোলন সংগ্রাম করছি এবং তার দর্শক যে আছেন, যিনি ধর্ষণ করছেন তার বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করা এবং দেশের যেটা সংবিধান আছে ধর্ষণের শাস্তি হিসাবে সেই সংবিধান আমূল পরিবর্তন ঘটার যে একটা আমরা আবেদন করছিলাম, সেই মুহূর্তেই আরেক ইস্যু এসে আমাদেরকে সেটা আমাদের যে বাস্তবায়নের যে পথ আছে, আমার যে একটা স্বপ্ন ছিল, আমাদের যে একটা ধর্ষণের বিরুদ্ধে আমাদের যে একটা সাংবিধানিক আইনি প্রক্রিয়ার যে একটা পরিবর্তন রূপরেখা ছিল, সেটাকে সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছে। আপনি ব্রিটিশদের আমলে আপনাকে যদি আমি বলি, ব্রিটিশদের আমলে তৎকালীন যারা ছিল তারা মানুষকে হত্যা করা থেকে তথা যুদ্ধক্ষেত্রে তাদের পরাজিত করার থেকেও তারা সর্বোচ্চ বেশি জাতিকে পরাজিত করার ক্ষেত্রে তারা সর্বোচ্চ বেশি টার্গেট করেছে জাতির চিন্তাবোধের যে আমূল পরিবর্তন। তথা আপনারা দেখবেন ব্রিটিশরা চলে যাওয়ার সময় ব্রিটিশদের একটা কথা ছিল যে আমরা চলে যাচ্ছি, কিন্তু আমরা এমন এক বীজ রোপণ করে যাচ্ছি যেটা হাজার বছর এই জাতিকে নস্যাৎ করে রাখবে। সেটা হচ্ছে সিলেবাস। আমরা ব্রিটিশ যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদের যে কলেজ, ইউনিভার্সিটি এবং আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মধ্যে আমরা এখনো পর্যন্ত আমাদের যে সিলেবাস আছে, ব্রিটিশ প্রণীত যে সিলেবাস, সেটাকে আমরা এখনো পরিবর্তন করতে পারিনি। যার পরে ক্রমশ আমাদের এই জাতি চিন্তাগত দিক থেকে খুবই নিচু হয়ে আসছে এবং আমরা যদি আমাদের জাতির চিন্তাগত দিক থেকে উন্নতি করতে চাই এবং জাতির চিন্তাবোধ উন্নত করতে চাই, তাহলে আমাদেরকে এই শিক্ষা সিলেবাস পরিবর্তন করা দরকার, কিন্তু সেটা আমরা করিনি। যার কারণে আমাদের চিন্তাবোধ এবং আমাদের যে মাইন্ড সেট আপ আছে সবকিছু আমাদের ব্রিটিশ প্রণীত ভাবে আমরা তাদের কথা মতোই চলছি। সুতরাং এই যে চিন্তাগত যে একটা আমূল প্রতিক্রিয়া, এটা কিন্তু সবচেয়ে জাতিকে ধ্বংস করার ক্ষেত্রে সবচেয়ে বেশি নীরব ভূমিকা পালন করে। এটা যুদ্ধক্ষেত্রে আমরা যদি বলি, যুদ্ধক্ষেত্রে যতটা না ক্ষতি করে তার চেয়েও বেশি ক্ষতি করে জাতিকে চিন্তাগত পার্থক্য, চিন্তাগত আমূল প্রতিক্রিয়া। আপনি যুদ্ধক্ষেত্রে সাহসী বীরত্বের সাথে যুদ্ধ করতে পারলেন, ঠিক আছে, কিন্তু আপনার জাতির মাঝে যদি আপনার শত্রুপক্ষ যদি এমন কোন চিন্তা ভাবনা ঢুকিয়ে দেয় যেটা তার স্বার্থের সাথে সে মনে করে যায় না, তথা তার প্রলোভন কিংবা কোনো তার নিজস্ব স্বার্থনাশী এমন কোন চিন্তা যদি ঢুকিয়ে দেয়, তাহলে আপনি এই সেনাবাহিনীর মাধ্যমে জীবনও আপনার দেশকে বাঁচাতে পারবেন না। সুতরাং আপনারা দেখবেন, ইতিহাস পড়লেই দেখবেন যে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে মানে বিভিন্ন যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে যে আমরা ইংরেজদের ক্ষেত্রে যদি বলি সিরাজউদ্দৌলার সময় বা যারা আছে তাদের সময় যে একটা বিশ্বাসঘাতকতার জমানা ছিল, সেটা প্রলোভনের মাধ্যমে হয়েছিল। সেই প্রলোভন যখন সেনাবাহিনীর মাধ্যমে ছড়েছে, সেই সেনাবাহিনী পূর্ণভাবে ভেসে গেছে, যেটা অথচ সেই সেনাবাহিনী এটা ভাবলো না যে তখন এই প্রলোভন তাকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে যে তখন সে তাকে বাস্তবতা, যেটা বস্তুর বাস্তবতা সম্পর্কে তাকে একটু ভাবায়নি। সুতরাং এই যে চিন্তাগত পার্থক্যটা, এই চিন্তাগত পার্থক্য আমাদেরকে মানে প্রতিহত করতে হলে আমাদেরকে যুগ যুগ ধরে চেষ্টা করতে হবে। আপনি যদি বলেন যে
চিন্তাগত পার্থক্য মানুষের আমূল পরিবর্তন কিছুদিনের মধ্যে সম্ভব এমন কিছু না। চিন্তাগত পার্থক্য মানুষকে পরিবর্তন করতে হলে, একটা জাতিকে যদি আমরা চিন্তাগত দিক থেকে পরিবর্তন করতে যাই, তাহলে সবচেয়ে বেশি সময় আর এই ক্ষেত্রে লাগবে যে চিন্তাগত পার্থক্যের আমূল পরিবর্তন। এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি সময় লাগবে। ব্রিটিশরা চলে গিয়েছে, হাজার হাজার মনীষীরা এখনো পর্যন্ত আমাদের জাতির চিন্তাগত পার্থক্য, চিন্তাগত পরিবর্তন আনতে চাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সেই চিন্তাগত পার্থক্যের আমরা আবির্ভাব দেখতে পাচ্ছি না, বা ফলপ্রসূ যেটা ফল সামারাটাকে এখন পর্যন্ত আমরা দেখছি না। কি কারণ? কারণ চিন্তাগত পার্থক্য এটা খুবই ভয়ঙ্কর এবং খুবই মানে একটা যেটাকে ভয়ঙ্কর রূপ। সুতরাং এই যে আমাদের যে পূর্ববর্তী সময়ে যে ধর্ষণ হওয়া, সেই ধর্ষণের যে একটা শাস্তি, আমূল শাস্তি না পতিত হওয়া এবং আমরা কঠোর শাস্তি আইনি প্রক্রিয়া গ্রহণ না করা, সেটা থেকে আমাদের যে একটা চিন্তাগত যে একটা পদস্খলন হচ্ছে, সেই পদস্খলনের জায়গা থেকে আমরা এখন পর্যন্ত আসিয়ার জায়গায় এসে পৌঁছেছি। সেই আসিয়ার অনলাইন যদি আপনারা দেখেন, সেই আসিয়ার জায়গা থেকে আরো ক্রমে আরো নিচে পর্যন্ত যাচ্ছে। সে যে যে আজ থেকে প্রায় 100 বছরের আগে যদি আপনি বলেন যে ভাই এর সাথে বোনের যে অবৈধ সম্পর্ক, কিংবা যে একটা সম্পর্ক, অবৈধ সম্পর্কের যে একটা ছয়লাভ, সেটা কিন্তু মানুষ ভাবতেই পারেনি। কিন্তু সেই 100 বছর পর যে একটা আমাদের সাথে যে বিভিন্ন জায়গায় দেখবেন যে বাপের সাথে মেয়ের অপকর্ম, এসব কিছু যে আমাদের চিন্তাগত পার্থক্যের বিবেচনায় এবং আমাদের চিন্তার পদস্খলনের বিবেচনায় কতটুকু আমাদেরকে গ্রাস করেছে, এগুলো আপনারা বুঝতে পারবেন। সুতরাং আমি এই যে আসিয়া হত্যাকাণ্ড নিয়ে আমি বলি, যদি যে আমাদের পূর্ববর্তী যে আমাদের আইনি প্রতিক্রিয়া আমরা যথেষ্ট না হওয়া, আমরা শক্ত আইনি প্রতিক্রিয়া গ্রহণ না করার কারণে আমাদের এই স্থান পতিত হয়েছে, এবং এই আসিয়া হত্যাকাণ্ড থেকে আমরা যদি সঠিক আইন প্রক্রিয়া যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, তাহলে এই স্থান, এই আসিয়া থেকে আমাদের এমন পদস্খলন হবে, যেখানে আমি বিশ্বাস করি, আমি এটা বলতে বাধ্য হব যে যেখানে আমাদের ছেলেমেয়েরা 1 বছরের শিশুকে, আমাদের জাতি 1 বছরের শিশুকে সামনে ধর্ষণ করতে দ্বিধাবোধ করবে না। আমি উঁচু গলায় বলতে পারি, আমরা যদি এখনো আসিয়ার হত্যাকাণ্ডের ব্যাপারে যথেষ্ট আইন এবং কঠোর আইন প্রক্রিয়া যদি ব্যবস্থা না করি, তাহলে আজ থেকে 20 কিংবা 30 বছর পর আমাদের জাতি, আমাদের ভাই বোনেরা এমন একটা অবস্থায় উপনীত হবে, যে অবস্থার মাধ্যমে তারা আমাদের 1 বছর কিংবা 2 বছরের ছোট্ট শিশুকে ধর্ষণ করতে কোনোভাবেই দ্বিধাবোধ করবে না। সুতরাং আমাদেরকে, যদি আমাদের জাতিকে এই চিন্তাগত পার্থক্যের বিবেচনায় আমাদেরকে উত্তরণ করতে হয় এবং আমাদের জাতির সেই চিন্তা পরিবর্তন করতে চাই, তাহলে আমাদেরকে এখনই সোচ্চার হওয়া দরকার, এবং যাতে আমাদের জাতির বিভ্রাট এবং আমাদের জাতির পদস্খলন যাতে আর নিচে না যায়, সেজন্য আমাদেরকে এখনো সোচ্চার হয়ে আমাদেরকে কঠোরভাবে কাজ করার দরকার, যেটার মাধ্যমে আমাদের জাতিকে চিন্তাগত বিবেচনায় আমরা যুগ যুগ ধরে এগিয়ে নিয়ে যাব এমনটা। সুতরাং আমরা জাতিকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার প্রত্যাশাটা আমাদেরকে এখন থেকেই করা দরকার। সুতরাং আপনারা যারা করছেন, যারা বিভিন্ন ইস্যুর মাধ্যমে ধামাচাপা দিচ্ছেন, তাদেরকে বলি, আপনারা নিজেদের সরকারি কিংবা আপনাদের যে জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে আপনারা টের পাওয়ার জন্য বা পার পাওয়ার জন্য আপনারা এসব কিছু করছেন, কিন্তু আপনি ভেবে দেখুন যে সামনে আপনার প্রজন্ম, আপনার ছেলে, আপনার কিংবা নাতি, আপনার নাতিন প্রজন্ম, তারা যে একটা পদস্খলনের শিকার হবে, সেটা ভেবেও অন্তত আপনার এসব ইস্যুকে, এসব জটিল জটিল ইস্যুকে আপনারা কোনোভাবেই পার পেতে দিবেন না। যার কারণে আপনি হয়তো আজকে দায়িত্ববোধের জায়গা থেকে পার পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার নাতি কিংবা আপনার নাতির নাতি, যারা আপনার ভবিষ্যৎ প্রজন্ম, এই পদস্খলন থেকে কোনোভাবেই মুক্তি পাবে না। সুতরাং আপনার জাতিকে পদস্খলন থেকে মুক্তি পেতে, আপনার জাতির চিন্তাকে পরিবর্তন করতে হলে এখনই আমাদেরকে সোচ্চার হওয়া দরকার। কোনো ইস্যুর মাধ্যমে কোনো জটিল ইস্যুকে ধামাচাপার চেষ্টা কোনোভাবেই করা আমাদের জন্য কাম্য নয়, এমনটা
কোনো ইস্যুকে কোনো ইস্যুর মাধ্যমে ধামাচাপা দেওয়া না দেওয়ার প্রত্যাশা এবং আমাদের জাতির চিন্তাগত পার্থক্যের উন্নতি আশা করেই আজকের আয়োজন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।